আফটারনুন এভরিওয়ান, সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আজকে আমরা প্রেগনেন্সির একটা টপিক নিয়ে আলোচনা করব। তো প্রেগনেন্সি একটা সুন্দর সময় আমাদের, তাই না? সবার লাইফেই আসে, কিন্তু এই প্রেগনেন্সিতে আমাদের কিছু সমস্যাও দেখা দেয়। তো এই সমস্যাগুলোর মধ্যে একটা সমস্যা হচ্ছে ব্লিডিং। তো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি। ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সিটা আসলে কেন আমাদের জন্য জানা দরকার? ব্লিডিং ডিসঅর্ডারটা আসলে কি? Bleeding disorder is a general term for a wide range of medical problems that lead to poor blood clotting and continuous bleeding. There are different reasons why bleeding occurs during pregnancy. তো প্রেগনেন্সিতে ব্লিডিংয়ের বিভিন্ন ধরনের কারণ আছে যার কারণে ব্লিডিংগুলো হয়ে থাকে। ম্যাটারনাল মর্টালিটির রেট যদি আমরা দেখি তাহলে আমরা বুঝতে পারবো যে আসলে এই ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সিটা কতটা সিভিয়ার প্রবলেম আমাদের বাংলাদেশের জন্য। বাংলাদেশে একটা লিডিং মাতৃমৃত্যুর কারণ হচ্ছে এই ব্লিডিং, এবং প্রচুর মা আমাদের প্রতিনিয়ত মারা যাচ্ছে ব্লিডিংয়ের কারণে। ইটস ওয়ান অফ দ্য মেজর কমপ্লিকেশন অফ প্রেগনেন্সি। সাধারণত প্রেগনেন্সিতে দুই ধরনের ব্লিডিং হয়ে থাকে, এটাকে আমরা দুইটা ভাগে ভাগ করেছি। এটা হচ্ছে ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি আর একটা হচ্ছে ব্লিডিং ডিউরিং লেট প্রেগনেন্সি। আমরা প্রথমে দেখব আর্লি প্রেগনেন্সিতে কী কারণে ব্লিডিং হচ্ছে। আর্লি প্রেগনেন্সিতে যেই কারণে ব্লিডিংগুলো হয় তার মধ্যে অন্যতম কারণ হচ্ছে গিয়ে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং। যখন কিনা ডিম্বাণুটা আমাদের ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্টেশন হয় তখন প্রথম দিকে একটু ব্লিডিং হতে পারে, এটাকেই আমরা ইমপ্ল্যান্টেশন ব্লিডিং বলি, যেটা উইদাউট অ্যানি রিস্ক। এটা আমাদের ন্যাচারাল ব্লিডিং, কিন্তু অনেক ক্ষেত্রে মায়েরা নার্ভাস হয়ে যায়, বাট দেয়ার ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট। অ্যান্ড দেন দেয়ার আর সাম রিস্ক ফ্যাক্টরস। এর মধ্যে আমাদের আছে অ্যাবর্শন, একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি এবং আদার্স যদি কোনো গাইনোকোলজিক্যাল ডিসঅর্ডার থাকে, যেমন ইউটেরাসে যদি কোনো প্রবলেম থাকে, কোনো টিউমার থাকতে পারে, আন্ডারলাইং কোনো কজ থাকতে পারে, ডিফর্মিটি থাকতে পারে। এই ধরনের কোনো অ্যাবনর্মালিটিস যদি থাকে সেক্ষেত্রে ব্লিডিং দেখা দিতে পারে। ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা আসলে কি এবং মায়েদেরকে আমরা কিভাবে বুঝাবো? সাধারণত ইমপ্ল্যান্টেশন ব্লিডিংকে আমরা কমন ভাষায় বলে থাকি স্পটিং, যে ফোটা ফোটা হালকা পিঙ্ক কালার বা রেডিশ কালারের একটা ব্লাড যেয়ে থাকে। এটাতে নার্ভাস হওয়ার কোনো কারণ নেই। প্রথম 3 মাসের মধ্যে বা ফার্স্ট ট্রাইমিস্টারে এই ধরনের ব্লিডিং দেখা যায়। ইট লাস্ট ইউজুয়ালি ফর 3 months as we discussed before. So there we don't need to worry much about spotting, but we need to concern about যে আমাদের আসলে এই স্পটিংয়ের সাথে সাথে আদার্স কোনো সাইন এবং সিমটমস দেখা যাচ্ছে কিনা। আদার্স সাইন সিমটমস যেমন কোনো ধরনের পেইন বা হচ্ছে গিয়ে ইরিটেশন ফিলিং হচ্ছে কিনা, বার্নিং সেন্সেশন হচ্ছে কিনা, এ ধরনের যদি কোনো আন্ডারলাইং কজ থাকে তখন আমরা স্পটিং হলেও ডক্টরের সাথে বা মিডওয়াইফের সাথে আমাদের কনসাল্ট করতে হবে। এই গেল আমাদের ফার্স্ট ট্রাইমিস্টারের নর্মাল ব্লিডিং প্যাটার্ন ডিউরিং প্রেগনেন্সি। এরপরে আসছে আমাদের বিভিন্ন ধরনের রিস্ক ফ্যাক্টর। এই রিস্ক ফ্যাক্টরের মধ্যে আমাদের আছে অ্যাবর্শন। আমরা যদি দেখি মোস্ট প্রবাবলি যে অ্যাবর্শনগুলো আমাদের হয়ে থাকে প্রেগনেন্সিতে তার মধ্যে বেশিরভাগই হয়ে থাকে ফার্স্ট ট্রাইমিস্টারে। এই জন্য আমরা মায়েদেরকে সাবধানতা অবলম্বন করতে বলি প্রথম 3 মাসের সময়। এই অ্যাবর্শনগুলোকে আমরা বিভিন্ন ভাগে ভাগ করেছি। এই অ্যাবর্শনগুলোর নাম হচ্ছে থ্রিটেন্ড অ্যাবর্শন, ইনইভাইটেবল বা আনঅ্যাভয়েডেবল অ্যাবর্শন, ইনকমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শন অ্যান্ড মিসড অ্যাবর্শন। এগুলো ছাড়াও beside this abortion there are 2 types of abortion that is really concerning to our maternal health. এর মধ্যে হচ্ছে ফার্স্ট সেপটিক অ্যাবর্শন এবং সেকেন্ড হচ্ছে আমাদের হ্যাবিচুয়াল অ্যাবর্শন। এই দুটো অ্যাবর্শনকে আমরা আলাদা সেপারেটলি ভাগ করেছি। সো অ্যাবর্শনটা আসলে কি? যখন আমাদের একটা প্রেগনেন্ট মায়ের ডিম বা ডিম্বাণু বা হচ্ছে ওভাম যেটা আমাদের থাকে, এটা ইমপ্ল্যান্টেশন হওয়ার পরে 40 উইকস পার হওয়ার আগেই যখন আমাদের ইউটেরাসের বাইরে চলে আসে তখন সেটাকে আমরা অ্যাবর্শন বলে থাকি। অ্যাবর্শনের ডেফিনেশন নিয়ে একটু দ্বিমত আছে বিভিন্ন জায়গাতে। WHO একরকম বলেছে, ব্রিটিশ গভর্নমেন্ট একরকম বলেছে, USA একরকম বলেছে। WHO অ্যান্ড ব্রিটিশ গভর্নমেন্ট বলেছে উইদিন 20 উইকস এবং USA গভর্নমেন্ট বলছে 24 উইকস। এর মধ্যে যদি আমাদের ভায়াবল প্রেগনেন্সি টার্মিনেশন হয়ে যায়
তখন আমরা সেটাকে ডিফাইন করব অ্যাজ অ্যান অ্যাবর্শন। কি কি কারণে আমাদের অ্যাবর্শন হতে পারে? ফার্স্ট ট্রাইমিস্টারে যে কারণে অ্যাবর্শন হয়ে থাকে তার মধ্যে অন্যতম প্রধান কারণ হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস। যদি কোনো ধরনের ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটি ডেভেলপ করে বাচ্চাদের, ফর এক্সাম্পল ডাউন সিনড্রোম হতে পারে, স্পাইনা বিফিডা হতে পারে, ব্লাইটেড ওভাম হতে পারে, এ ধরনের কোনো যদি ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটিস থাকে তখন আমরা সেটাকে ধরে নিব যে আমাদের অ্যাবর্শনের মধ্যে একটা রিস্ক ফ্যাক্টর হিসেবে ছিল বা কারণ হিসেবে আমরা সেটাকে ধরে নিতে পারি। এছাড়া আরও কিছু কজ আছে, যেমন ম্যাটারনাল ইনফেকশন। ইটস ভেরি কমন ফর ওমেন টু ক্যাচ UTI, urinary tract infection. So sometimes urinary tract infection can cause abortion because of the treatment, কারণ আমরা ওই সময়ে হাই অ্যান্টিবায়োটিক নিয়ে থাকি। নেক্সট ইজ ট্রমা, এবং যদি আমরা কোনো ধরনের অ্যাক্সিডেন্টের মধ্যে দিয়ে যাই বা এনি কাইন্ড অফ অ্যাক্সিডেন্টাল কজ, ফল হতে পারে সেটা, আমরা যদি লং জার্নি করি হেক্টিক রোডের মধ্যে, সেক্ষেত্রে আমাদের অ্যাবর্শন হয়ে যাওয়ার চান্স থাকে। দেন আমাদের আসছে ইমিউনোলজিক্যাল কজেস। সিস্টেমিক লুপাস ইরাইথ্রোমেটোসাস ইজ এ কমন, নট এ কমন বাট রিয়েলি ইটস এ অটো ইমিউনো ডিজিজ। যদি কোনো কারণে এই অটো ইমিউনো ডিজিজ ডেভেলপ করে, দেন আওয়ার বডিজ অ্যান্টিবডিজ react against our body system. So then the body thinks that we don't need the baby, so they just expel the baby. So this is one of the reason যে আমরা আমাদের বাচ্চাকে হয়তো বা লস করে ফেলতে পারি। এছাড়া এজিং স্পার্ম, ইউটেরাইন ডিফেক্টস, এনি কাইন্ডস অফ সেপ্টাম, or there are any abnormalities, abnormal tumor, or sometimes we don't know. The reason is unknown why the abortion occur. Sometimes we couldn't find out. So let's talk about the abortion in detail. What are the types and which type goes where? So as a midwife, we need to identify. আমাদের কাছে যখন মা আসবে তখন আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে যে আসলে কোন ধরনের অ্যাবর্শনের দিকে আমরা যাচ্ছি বা কোন ধরনের অ্যাবর্শনের রিস্ক আছে। আমরা যদি এটা আইডেন্টিফাই করতে না পারি, দেন নেক্সট স্টেপ যে আমাদের ম্যানেজমেন্ট, সেটা আমরা ঠিকভাবে করতে পারবো না। তো চলো আমরা দেখি যে আসলে অ্যাবর্শনের টাইপসগুলো কি কি এবং এর মধ্যে কি কি সাইন সিমটমস আছে। যেহেতু এখানে অনেকগুলো টাইপস আছে, আজকে আমরা শুধু ডেফিনেশন এবং সাইন সিমটমসগুলো নিয়ে আলোচনা করব। নেক্সটে আমরা আলোচনা করব যে কিভাবে এই সাইন সিমটমসের অ্যাগেনস্টে ম্যানেজমেন্ট করতে পারি। তো সবার প্রথমে আমরা একটু ডিসকাস করে নিই যে ইনইভাইটেবল অ্যাবর্শনটা কি। ইনইভাইটেবল অ্যাবর্শনটা হচ্ছে এমন এক ধরনের অ্যাবর্শন যেটাকে আসলে আমরা চাইলেও কোনোভাবে অ্যাভয়েড করতে পারি না। এটাকে আমরা চাই রাখতে, বাচ্চাটাকে সবাই চায় যে হ্যাঁ আমার মধ্যে এটা গ্রো আপ করুক, বাট সামহাউ ফর সাম রিজন উই কুডন্ট ক্যারি দ্য প্রেগনেন্সি। এক্ষেত্রে আমাদের টার্মিনেশনে যাওয়া ছাড়া আর কোনো ওয়ে থাকে না। তো কী কী সাইন সিমটমস দেখলে আমরা বুঝতে পারবো যে এটা ইনইভাইটেবল অ্যাবর্শন? যে সাইন সিমটমসগুলো থাকলে আমরা বলবো এটা ইনইভাইটেবল অ্যাবর্শন, তার মধ্যে ওয়ান অফ দ্য মেইন হচ্ছে গিয়ে আমাদের ভ্যাজাইনাল ব্লিডিং, এক্সেসিভ ব্লিডিং অ্যান্ড মে অ্যাকম্প্যানিড উইথ ক্লটস। তার মানে যে ব্লিডিংটা হবে সেই ব্লিডিংয়ের সাথে কিছু ক্লট রিলেটেড ব্লাড যাবে। পেইন ইজ কোয়েলকি, মানে আমাদের যদি কখনো কারো অ্যাবডোমিনাল ক্র্যাম্প হয় নাভির আশেপাশে এবং বা ডিসেন্ট্রি বা ডায়রিয়া হলে যে ধরনের পেটে ব্যথা হয়, তলপেটে ব্যথা, ইনইভাইটেবল অ্যাবর্শনের ক্ষেত্রেও এই ধরনের ব্যথা অনুভূত হবে। এবং ভ্যাজাইনাল যে অস থাকে, দ্য ইন্টারনাল অস অফ দ্য সার্ভিক্স ইজ ডায়ালেটেড। তার মানে মায়ের যে ইউটেরাসটা ছিল সেটা ডেলিভারির সময় যেভাবে কন্ট্রাক্ট হতো, যেভাবে অস ওপেন হতো, ইনইভাইটেবল অ্যাবর্শনের ক্ষেত্রেও সেভাবেই অসটা ওপেন হয়ে যাবে এবং কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে মেমব্রেনটা রাপচারও হয়ে যেতে পারে। অ্যাবর্শনের কথা যখন আমরা চিন্তা করব তখন আমরা জানি যে সবসময় এখানে ব্লিডিং অবশ্যই প্রেজেন্ট থাকবে। এবং ইনকমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে বডির কিছু পার্ট আগে থেকেই বের হয়ে যাবে এবং কিছু অংশ ইউটেরাসের মধ্যে রয়ে যাবে। সেক্ষেত্রে রিটেনশন হবে, এক্ষেত্রে তোমার প্লাসেন্টার রিটেনশন হতে পারে, বডির পার্ট, বাচ্চার যে ফিটাল পার্ট আছে সেগুলো হচ্ছে গিয়ে রিটেনশন হতে পারে, অ্যানি পার্ট অথবা হোল বডিটাও থেকে যেতে পারে। কমপ্লিট অ্যাবর্শন, কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে এটাকে আমরা ফুল ধরে নিচ্ছি যে হ্যাঁ কোনো প্রোডাক্টই ইউটেরাসের মধ্যে অবশিষ্ট নেই। অল প্রোডাক্টস অফ কনসেপশন হ্যাভ বিন এক্সপেলড ফ্রম দ্য ইউটেরাস। তাহলে কিভাবে আমরা বুঝতে পারবো যে এটা কমপ্লিট অ্যাবর্শন?
অবশ্যই আমাকে কিছু সাইন অ্যান্ড সিমটমসগুলো আইডেন্টিফাই করে নিতে হবে। এর মধ্যে যদি আমি সাইন সিমটমসগুলো দেখতে যাই তাহলে আমরা দেখব যে ইউটেরাসের সাইজটা আস্তে আস্তে ছোট হয়ে গিয়েছে। দ্য পেইন উইল গো অ্যাওয়ে ইজিলি অ্যান্ড স্লোলি। সার্ভিক্স যদি আমরা পিভি করে থাকি তখন আমরা দেখব যে অসগুলো একাই ক্লোজড হয়ে গিয়েছে এবং এই কমপ্লিট অ্যাবর্শনের ক্ষেত্রে আমাদের কোনো ধরনের ট্রিটমেন্টের প্রয়োজন নেই, শুধুমাত্র আমরা মাকে ফলো আপ করব। মিসড অ্যাবর্শনের যে ক্লিনিক্যাল ফিচারগুলো আমরা দেখব সেটা হচ্ছে যে ইউটেরাসে যখন আমরা প্রেগনেন্সি টেস্ট করব তখন আমরা দেখব যে এখানে প্রেগনেন্সি টেস্টটা পজিটিভ আসছে, বাট দেয়ার আর ব্রাউনিশ কাইন্ড অফ ভ্যাজাইনাল ডিসচার্জ। তার মানে যে ফিটাস অংশটা ইউটেরাসের মধ্যে ছিল সেটা অনেক আগেই ডিকম্পোজ হওয়া শুরু হয়ে গিয়েছে এবং এটা আস্তে আস্তে এখন ইউটেরাস থেকে বের হয়ে যাচ্ছে, বাট উই কুডন্ট আইডেন্টিফাই যে আসলে বাচ্চাটা ইউটেরাসের মধ্যে আছে বা এটাকে অ্যাবর্শন হয়ে গিয়েছে বা বাইরে চলে এসেছে। অনেক ক্ষেত্রে আমরা লোকিয়ার মতো ডিসচার্জও পেয়ে থাকি। সেপটিক অ্যাবর্শন, আমরা যখন প্রথমেই টাইপসগুলো বলেছিলাম তখন আমরা দুইটা টাইপস আলাদা করে বলেছিলাম, তার মধ্যে একটা হচ্ছে সেপটিক অ্যাবর্শন। সেপটিক মিন্স ইনফেকশন। সো যদি কোনো কারণে ইউটেরাসের মধ্যে কোনো ট্রমা বা হচ্ছে অ্যাবনর্মালিটিস বা ইন ডিউ টু মিসড অ্যাবর্শন, যে ইউটেরাসের মধ্যে যে প্রোডাক্টটা ছিল সেটা কোনোভাবে ইনফেক্টেড হয়ে গিয়েছে এবং এটাকে আমরা ট্রিট করতে পারিনি, বা এটা কোনো ক্রিমিনাল অ্যাক্ট ছিল বা কোনো আনহাইজেনিক প্লেসে গিয়ে মা হয়তো অ্যাবর্ট করাতে চেয়েছে, ক্রিমিনাল অ্যাবর্শন, সেক্ষেত্রে ব্লাডের মধ্যে যখন ইনফেকশনটা ছড়িয়ে যায় তখন সেটাকে আমরা বলে থাকি সেপটিক অ্যাবর্শন। এবং এই সেপটিক অ্যাবর্শন ইজ ওয়ান অফ দ্য ডেডলি কাইন্ড অফ অ্যাবর্শন। এক্ষেত্রে আমার মায়ের কিন্তু সেপ্টিসেমিয়া ডেভেলপ করে, ব্লিডিং ডেভেলপ করে এবং মায়ের হচ্ছে গিয়ে তোমার খিঁচুনি হতে থাকে। এটা ম্যানেজ করা খুবই টাফ, অনেক ক্ষেত্রে মা শকেও চলে যেতে পারে। সো উই নিড টু বি ভেরি কেয়ারফুল। আমরা যখনই আইডেন্টিফাই করতে পারবো যে হ্যাঁ আসলে সেপটিক অ্যাবর্শন, তখন আমাদেরকে প্রম্পট অ্যাকশনে যেতে হবে। কি করে আমরা বুঝতে পারবো যে আসলে এটা সেপটিক অ্যাবর্শন? আমাকে অবশ্যই সাইন অ্যান্ড সিমটমসগুলোকে খুঁজে বের করতে হবে। ফার্স্ট সাইন অফ ইনফেকশনটা কি আমরা কি জানি? টেম্পারেচার রাইজ। আমাদের সবার প্রথমে যখন ইনফেকশন হয়, অ্যানি কাইন্ড অফ ইনফেকশন, টেম্পারেচার রাইজ হয়, আমাদের পাইরেক্সিয়া হয়, জ্বর হয়। তো অ্যাবর্শনের ক্ষেত্রেও ঠিক সেম, আমাদের বডি টেম্পারেচারটা বেড়ে যাবে এবং অ্যাজ বডি টেম্পারেচার রাইজেস দ্য হার্টবিট অলসো রাইজ। সো উইল ফাইন্ড ওয়েন উই চেক দ্য পালস উইল ফাইন্ড ট্যাকিকার্ডিয়া। আমরা দেখব যে ট্যাকিকার্ডিয়া হচ্ছে হয়তো বা বিপি ফল করছে, পালস বেড়ে যাচ্ছে এবং রেসপিরেটরি প্রথমে বেড়ে যাবে এবং আস্তে আস্তে কমে যেতে শুরু করে। এছাড়া তোমার খিঁচুনি হতে পারে ভিগোরাসলি, জন্ডিসের সাইন সিমটমসগুলো দেখা দিতে পারে। সো ডিফারেন্ট টাইপের প্রবলেমগুলো আমরা আইডেন্টিফাই করতে পারি এবং অবশ্যই দেখব যখন আল্ট্রাসাউন্ড করব তখন দেখব যে বাচ্চার হার্টবিট পাওয়া যাচ্ছে না এবং ব্লাড কালচার করলে আমরা দেখতে পাবো যে দেয়ার আর এ সোর্স অফ ইনফেকশন। দেন উই ক্যান ডিফাইন ইট অ্যাজ এ সেপটিক অ্যাবর্শন। অ্যাবডোমিনাল এক্সামিনেশন করে আমরা কি পাবো? অ্যাবডোমিনাল এক্সামিনেশন যদি আমরা করি, সুপ্রাপিবিক এরিয়াতে যখন আমরা এক্সামিনেশন করব তখন আমরা দেখতে পাবো যে অ্যাবডোমিনটা হার্ড এবং টেন্ডার হয়ে আছে। ডেলিভারির সময় কন্ট্রাকশন হলে যেরকম অ্যাবডোমিনটা হার্ড হয়ে যায়, শক্ত হয়ে যায়, ধরলেই আমরা বুঝতে পারি, তাই না? ঠিক সেমভাবে সেপটিক অ্যাবর্শনের ক্ষেত্রেও অ্যাবডোমিনটা হার্ড হয়ে থাকবে। আদার টাইপস অফ অ্যাবর্শনের মধ্যে আমার আরও ছিল থেরাপিউটিক অ্যাবর্শন। থেরাপিউটিক অ্যাবর্শনটা আসলে কি? থেরাপিউটিক অ্যাবর্শন হচ্ছে যদি আমাদের কোনো ট্রিটমেন্ট পারপাসে মায়ের এক্সিস্টিং কোনো কারণ ছিল যে সে কনসেপ্ট করতে পারবে না বা তার লাইফ থ্রেটেনিং হয়ে গিয়েছে, এখন কনসেপ্ট করার পরে অনেক মা বিভিন্ন ধরনের প্রবলেমে পড়তে পারে বা এই বাচ্চাটা নেওয়া তার জন্য লাইফ রিস্কি হয়ে যেতে পারে। সেক্ষেত্রে আমরা যেটা করি তখন আমরা মাকে রিকোয়েস্ট করি যে এই প্রেগনেন্সিটা ক্যারি করা আপনার জন্য রিস্কি হতে পারে, আপনার জীবন নাশের সম্ভাবনা আছে, সেক্ষেত্রে আপনি এই প্রেগনেন্সিটা ডিসকন্টিনিউ করবেন। তখন আমরা ক্লিনিক্যালি থেরাপিউটিক অ্যাবর্শনের দিকে যাই, এটাকে আমরা বলছি থেরাপিউটিক অ্যাবর্শন। অনেক ক্ষেত্রে আনওয়ান্টেড প্রেগনেন্সিও থাকে বিভিন্ন সোশ্যাল কারণে বা অ্যানি কাইন্ড অফ ডোমেস্টিক ভায়োলেন্স, আমরা বিভিন্ন ধরনের রেপ কেস আমরা অনেক ক্ষেত্রে পাই, যে ক্ষেত্রে দেখা যাবে যে এই প্রেগনেন্সিটা কন্টিনিউ করলে সামাজিকভাবে হয়তো সেই মেয়েটা প্রবলেম ফেস করতে পারে।
এই জিনিসগুলো চিন্তা করে, এই কনটেক্সটগুলো চিন্তা করে আমরা তখন তাদেরকে সাজেস্ট করি যে প্রেগনেন্সিটা টার্মিনেট করার জন্য। এই ধরনের মেডিকেল কোনো কজ যদি থাকে, সোশ্যাল কোনো কজ যদি থাকে, সেক্ষেত্রে যে আমরা টার্মিনেট করছি এটাকেই আমরা বলছি থেরাপিউটিক অ্যাবর্শন। তো এই ছিল আমার মোটামুটি অ্যাবর্শনের টাইপস এবং সাইন সিমটমসগুলো। এছাড়া আরও আমরা বলেছিলাম শুরুতে বিভিন্ন কারণে ফার্স্ট ট্রাইমিস্টারে বা সেকেন্ড ট্রাইমিস্টারে আর্লি ইন প্রেগনেন্সি বিভিন্ন ধরনের ব্লিডিং হতে পারে, ডিফারেন্ট কারণে আমাদের ব্লিডিং হতে পারে। তো এর মধ্যে আরও একটা কারণ হচ্ছে একটোপিক প্রেগনেন্সি। একটোপিক প্রেগনেন্সি হচ্ছে আমাদের যদি কারো ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্টেশন হওয়ার কথা ছিল ওভামটা, বাট সামহাউ ইট ইজ নট ইন প্লেস। এটা ইউটেরাসের মধ্যে ইমপ্ল্যান্টেশনটা না হয়ে ইউটেরাসের বাইরে যে কোনো জায়গাতে ইমপ্ল্যান্টেশন হবে। এটা হতে পারে ইউটেরাইন ওয়ালে, এটা হতে পারে ফেলোপিয়ান টিউবে, ইট ক্যান বি ইন অ্যাবডোমিন, এনিহোয়ার এক্সেপ্ট ইউটেরাস। এবং এই যে অন্য একটা জায়গাতে ইমপ্ল্যান্টেশন হলো, যার কারণে সে কিন্তু ইউটেরাসের মধ্যে যে এনভায়রনমেন্টে তার বড় হওয়ার কথা ছিল সেই এনভায়রনমেন্টটা সে পাবে না, এবং আলটিমেটলি এই বেবিগুলো কিন্তু সারভাইভ করে না এবং মায়ের জন্য লাইফ থ্রেটেনিং হয়। আমরা যদি ছবিটা দেখি তাহলে বুঝতে পারবো যে এখানে যে পিকচারে দেখানো আছে যে জায়গাগুলো, অ্যাম্পুলা, ফেলোপিয়ান টিউব, ফান্ডাস, কোনোটাতেই কিন্তু আমার বেবিটা ঠিক একদম ইউটেরাসের মাঝামাঝি জায়গাতে নেই। ইউটেরাসের ফান্ডাসের নিচেই থাকার কথা ছিল ইমপ্ল্যান্টেড বেবিটা, বাট এই জায়গাটাতে নেই। তার মানে বাচ্চাটা অন্য কোনো জায়গাতে ইমপ্ল্যান্টেড হয়েছে বড় হওয়ার জন্য। এটাকে আমরা বলছি একটোপিক প্রেগনেন্সি। সো এই পিকচারটাতেও তোমরা দেখতে পাচ্ছ যে কোথায় কোথায় আসলে একটোপিক প্রেগনেন্সি হতে পারে। সো হোয়াট উইল হ্যাপেন হোয়েন একটোপিক প্রেগনেন্সি অকার? একটোপিক প্রেগনেন্সি হলে আসলে কি হতে পারে, এটার ফেটটা কি, এটার রেজাল্টটা আমরা কি পাবো? আমরা তো সবাই খুব খুশি হই যে যখন কেউ কনসেপ্ট করে, তাই না, যে 9 মাস পরে গিয়ে হয়তো আমরা একটা ভালো সুখবর পাবো। বাট একটোপিক প্রেগনেন্সি ইজ নট এ গুড নিউজ। তো সেক্ষেত্রে যেটা হয়, এই বাচ্চাটা ইউটেরাসের যে জায়গাটা ছিল, এনভায়রনমেন্টটা ছিল, সেই এনভায়রনমেন্টটা পায় না এবং সে ফেলোপিয়ান টিউবের মধ্যে বড় হতে থাকে। বাট ফেলোপিয়ান টিউব এনাফ জায়গা থাকে না সেখানে যে বাচ্চাটা বড় হবে, যার কারণে ফেলোপিয়ান টিউবটা রাপচার হয়ে যায়। অ্যান্ড ইউ নো, ইফ দেয়ার ইজ এনি রাপচার দেয়ার উইল বি এ ব্লিডিং, এবং এখানে হিউজ ব্লিডিং হয়, মায়ের প্রচণ্ড পেইন হয়। যেহেতু ব্লিডিং হচ্ছে, মা শকে চলে যেতে পারে, হচ্ছে তারপরে তোমার মায়ের দেখা যায় ইনফেকশন ডেভেলপ করেছে। সো এটাকেও আমাদের রিগোরাসলি হ্যান্ডেল করতে হবে এবং এটাকে আমাদের রেফার করে দিতে হবে। অ্যানাদার কজ ইজ হাইডেটিটি ফর্মল বা মোলার প্রেগনেন্সি। নামটা শুনেছো তোমরা এর আগে? মোলার প্রেগনেন্সি অনেকে হয়তো প্র্যাকটিস করার সময় দেখেছো মোলার প্রেগনেন্সি। সো এটা হচ্ছে ছোট ছোট আঙ্গুরের থোকার মতো, তোমরা দেখলেই বুঝতে পারবে যে আঙ্গুলের থোকার মতো ছোট 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 টিউমারের মতো যে অংশটা, এটা সব সাইন সিমটমস দেখা যায় যে হ্যাঁ বাচ্চার মতো। আমরা যদি প্রেগনেন্সি টেস্ট করি তাহলে পজিটিভ আসবে, অ্যাবডোমিনও হচ্ছে গিয়ে তোমার একটা সার্টেন টাইম পর্যন্ত রেইজ হতে থাকে, উপরের দিকে আসতে থাকে। সব প্রেগনেন্সিতে যে যে ধরনের সাইন সিমটমসগুলো থাকে, হাইডেটিটি ফর্মল বা হচ্ছে মোলার প্রেগনেন্সিতে সেম সাইন সিমটমসগুলো দেখা যায়। বাট যদি আমরা আলট্রাসোনোগ্রাম করে থাকি তখন আমরা দেখতে পাবো যে এখানে অ্যাবনর্মাল গ্রোথ আছে। These grape-like mass form inside in the uterus after fertilization instead of a normal embryo. So there may be a chromosomal abnormality, there might be a hereditary story. এছাড়া যদি মায়ের কোনো ট্রিটমেন্ট চলতে থাকে, এনি কাইন্ড অফ ট্রিটমেন্ট, ফর এক্সাম্পল কেমোথেরাপি যদি চলতে থাকে বা লং টার্ম কোনো ডিজিজের সে হচ্ছে ট্রিটমেন্ট নিতে থাকে, সেক্ষেত্রেও এই ধরনের প্রবলেম দেখা দিতে পারে। হোয়াট আর দ্য কজেস? সো দ্য কজেস বা এটিওলজি এটা আসলে নোন না আমাদের কাছে খুব একটা। And some experts believe there may be direct cause with chromosomes, some experts says there is no cause, but we don't have a definite answer why this molar pregnancy occur. তো এই ছিল আমাদের ব্লিডিং ডিউরিং আর্লি প্রেগনেন্সি। তো আমরা দেখলাম যে এখানে আর্লি প্রেগনেন্সি ব্লিডিংয়ে আমাদের অ্যাবর্শন ছিল, ইমপ্ল্যান্টেশন ব্লিডিং ছিল, এছাড়া আমাদের ছিল হচ্ছে গিয়ে একটোপিক প্রেগনেন্সি অ্যান্ড মোলার প্রেগনেন্সি। সো দিজ আর দ্য মেজর রিজন অফ ব্লিডিং ইন আর্লি প্রেগনেন্সি। এছাড়াও বিভিন্ন ধরনের কারণে ব্লিডিং হতে পারে, তো ওই জিনিসগুলো আমরা লেটার ডিসকাস করে নেব। নেক্সট আমরা যে স্লাইডটাতে যাব সেটাতে আমরা পড়ব
হোয়াই দ্য ব্লিডিং অকার ডিউরিং লেট প্রেগনেন্সি, এবং এই লেট প্রেগনেন্সির ব্লিডিংগুলো মোস্ট ডেডলি দেন আর্লি প্রেগনেন্সি। কী কী কারণে লেট প্রেগনেন্সিতে ব্লিডিং হয়? এটা সাধারণত লাস্ট ট্রাইমিস্টার বা থার্ড ট্রাইমিস্টারে যে ব্লিডিংটা দেখা যায় সেই কারণেই আমাদের ব্লিডিংগুলো হতে থাকে। এর মধ্যে প্রধান কারণ হচ্ছে গিয়ে তোমার প্লাসেন্টা প্রিভিয়া, অ্যাব্রাপশিও প্লাসেন্টা, ইউটেরাইন রাপচার, ব্লাডি শো, রাপচার অফ ভাসা প্রিভিয়া, uterine scar disruption, any kind of autoimmune disease or coagulation disorder বা neoplasia. So these, if you can see the slide, there are 3 points that are highlighted: placenta previa, abruptio placenta and uterine rupture. এই তিনটা হচ্ছে খুবই কমন, যেগুলো আমরা সচরাচর হসপিটালে পেয়ে থাকি। So let's discuss about placenta previa. প্লাসেন্টা প্রিভিয়া, প্লাসেন্টা আসলে কোন জায়গাটাতে থাকার কথা ছিল আমাদের? ইউটেরাসে, ফান্ডাসে, তাই না? ইউটেরাসের ওয়ালে তো অবশ্যই, কিন্তু এটা থাকার কথা ছিল উপরের দিকে, ফান্ডাসে থাকার কথা ছিল। এটা যদি ফান্ডাসে না থেকে অন্য কোনো সাইডে নিচের দিকে চলে আসে, ইমপ্ল্যান্টেড হয়ে যায়, তখন আমরা সেটাকে বলছি প্লাসেন্টা প্রিভিয়া। এবং এই নিচের দিকে চলে আসার কারণেই আমরা প্লাসেন্টা থেকে ব্লিডিং হওয়ার চান্স থাকে, বাচ্চার বিভিন্ন কন্ডিশন ডেভেলপ করতে পারে। তো এইটাকেই আমরা, এই কন্ডিশনটাকে আমরা ডিফাইন করছি প্লাসেন্টা প্রিভিয়া হিসেবে। দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ প্লাসেন্টা প্রিভিয়া, দেয়ার আর ইন ডিগ্রিজ, রাইট? সো হোয়াট আর দ্য মরবিডিটি অ্যান্ড মর্টালিটি অফ প্লাসেন্টা প্রিভিয়া? Placenta previa is rarely a cause of life-threatening maternal hemorrhage unless instrumentation or digital exam is performed. তার মানে হচ্ছে আমরা যদি আগে থেকেই আইডেন্টিফাই করতে পারি যে এটা প্লাসেন্টা প্রিভিয়া, সেক্ষেত্রে আমাদের তেমন কোনো রিস্ক নেই যদি আমরা এটাকে ঠিকভাবে মেনটেন করতে পারি। কিন্তু যদি কোনো কারণে আমরা এটাকে ঠিকভাবে মেনটেন করতে না পারি, ধরো ফর এক্সাম্পল একজন মা আমার কাছে আসলো, কিন্তু তাকে এক্সামিনেশন করলাম আমরা, সাধারণত লেবার পেইন নিয়ে কেউ আসলেই আমরা প্রথমে কি করি? পিভি এক্সামিনেশন করি। সো পিভি এক্সামিনেশন করে ফেললাম একজন প্লাসেন্টা প্রিভিয়া মায়ের, বা কমপ্লিট প্লাসেন্টা প্রিভিয়া আছে, তাকে আমরা নর্মাল ডেলিভারির জন্য ট্রাই করলাম, সেক্ষেত্রে কিন্তু হেমোরেজের চান্স থাকে। সো উই নিড টু আইডেন্টিফাই আর্লিয়ার। এবং এটা আমরা কিভাবে আইডেন্টিফাই করতে পারবো? খুবই সহজ একটা টেস্ট করে আইডেন্টিফাই করতে পারবো। যদি আমরা আলট্রাসোনোগ্রাম করে ফেলি, তাহলেই আমরা বুঝতে পারবো যে প্লাসেন্টাটা কোন জায়গাটাতে আছে, এবং তখনই আমরা ডিসিশন নিতে পারবো যে আসলে আমরা কি নর্মাল ডেলিভারিতে যাব নাকি আমরা সি সেকশনের জন্য প্রেসক্রাইব করব। Placenta abruption. Placenta abruption is kindly similar to placenta previa. So placenta previa হলেও placenta abruption হতে পারে, বাট placenta abruptio থাকলে যে placenta previa হবে কথাটা এমন না। Abruption মানে হচ্ছে immature separation of placenta from uterine wall. Uterine wall থেকে যখন আমাদের প্লাসেন্টাটা সেপারেট হয়, কখন? আমাদের uterine wall থেকে আফটার ডেলিভারি অফ দ্য বেবি, থার্ড স্টেজে গিয়ে আমাদের প্লাসেন্টাটা সেপারেট হওয়ার কথা। বাট যখন আমার প্রেগনেন্সিতে ইউটেরাসের মধ্যে আমার বাচ্চা আছে, সেখানে প্লাসেন্টা আছে, কিন্তু সেটা আগেই সেপারেটেড হয়ে গিয়েছে, সেক্ষেত্রে আমার বাচ্চা কিন্তু ঠিকমতো নিউট্রিশন পাচ্ছে না এবং ওখানে এক্সট্রা ব্লিডিং হচ্ছে। তো এই যে কন্ডিশন, এটাকেই আমরা বলছি অ্যাব্রাপশিও প্লাসেন্টা। সো হোয়াট আর দ্য ক্লিনিক্যাল ক্লাসিফিকেশন অফ প্লাসেন্টা প্রিভিয়া? এটাকে আমরা ক্লাস 4, 4টা ক্লাসে ভাগ করতে পারি প্লাসেন্টা প্রিভিয়াকে। এটাকে ক্লাস 0, ক্লাস 1, ক্লাস 2, ক্লাস 3। সো ক্লাস 0 মানে হচ্ছে আমরা কোনো ধরনের সিমটমস পাচ্ছি না, দেয়ার ইজ নো ব্লিডিং, নো ডার্ক ব্লিডিং, নাথিং। অ্যান্ড ক্লাস 1 হচ্ছে মাইল্ড, ক্লাস 2 হচ্ছে মডারেট, ক্লাস 3 হচ্ছে সিভিয়ার। পেশেন্ট হিস্ট্রি যদি আমরা নিই, তাহলে আমরা দেখতে পাবো যে কী কারণে প্লাসেন্টা প্রিভিয়া হয়েছে এবং ব্লিডিংটা কীরকম সেটা দেখেও আমরা বুঝতে পারবো যে এটা আসলে কি প্লাসেন্টা প্রিভিয়ার ব্লিডিং, নাকি এটা হচ্ছে শো, নাকি এটা অ্যাব্রাপশিও প্লাসেন্টা। অ্যাব্রাপশিও প্লাসেন্টার ক্ষেত্রে সাধারণত ডার্ক ব্লিডিং থাকবে। কেন ডার্ক ব্লিডিং থাকবে? যেহেতু আমাদের অ্যাব্রাপশনটা আগেই হয়ে যাবে এবং সেখানে কিছু সময় ব্লাডটা স্টে করে, অ্যান্ড দেন আফটারওয়ার্ড এটা ভ্যাজাইনা দিয়ে বাইরে চলে আসে। সেক্ষেত্রে ওই জায়গাটাতে জমাট বাঁধার কারণে, ব্লাডটা কিছু সময় স্টে করার কারণে এটা একটা ডার্ক কালারে চলে আসে। তো ব্লাডের কালার দেখলেই আমরা বুঝতে পারবো যে এটা আসলে কী ধরনের প্রবলেম নিয়ে এসেছে।
আমরা যদি ফিজিক্যালি এক্সামিনেশন করি তখন আমরা কী ধরনের সাইন সিমটমস দেখতে পাবো অ্যাব্রাপশিয়া প্লাসেন্টার ক্ষেত্রে। যেমন এক্ষেত্রে মাইল্ড ট্যাকিকার্ডিয়া থাকতে পারে, রেসপিরেশনে তোমার আপ অ্যান্ড ডাউন হতে পারে, ম্যাটার্নাল অ্যাবডোমিনে ফান্ডাল হাইট হয়তো বা বেড়ে যেতে পারে যেহেতু ওখানে ওজিং হয়েছে, তোমার ওখানে ব্লিডিং হয়েছে এবং অ্যাবডোমিনটা ডিস্টেন্ডেড হয়ে আছে, এই কারণে বেড়ে যেতে পারে। প্লাসেন্টা প্রিভিয়াকে আমরা কিভাবে ম্যানেজ করতে পারি? প্লাসেন্টা প্রিভিয়াকে আমাদের ম্যানেজ করার জন্য আমাদেরকে অবশ্যই প্রথমে ভাইটালসগুলো নিতে হবে। ভাইটালস আর অলওয়েজ ইম্পর্টেন্ট, বেসিক কম্পোনেন্ট, যে আমরা সবসময় ভাইটালস দেখবো, এর জন্য এটার নাম ভাইটাল। সো আমরা কখনোই এই চারটাকে স্কিপ করতে পারবো না। উই নিড টু চেক দ্য ব্লাড প্রেশার, উই নিড টু চেক দ্য পালস, উই নিড টু চেক দ্য রেসপিরেশন, এভরিথিং উই নিড টু চেক। দেন অবজার্ভ দ্য সাইন্স অফ শক, যে মায়ের আসলে শকের কোনো সাইন সিমটমসে চলে যাচ্ছে কিনা। We need to observe the bleeding, parvaginal bleeding, how much bleeding is occurring, how many times or how many pads we are changing every day. Then কত উইকসের প্রেগনেন্ট সেটা আমাদেরকে দেখতে হবে এবং সেখানে মায়ের অক্সিজেন লাগবে কিনা এটাও আমাদেরকে ইনশিওর করতে হবে। যদি এটা লেটের দিকে হয়ে থাকে, আফটার 36 উইকস অ্যাব্রাপশিয়া হয়, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল উই ট্রাই টু টার্মিনেট দ্য pregnancy. Uterine rupture. Uterine rupture is a potentially catastrophic event for any mother or baby. It can be any trauma. যে কোনো ট্রমা বা অ্যাক্সিডেন্টের কারণে যদি ইউটেরাসটা ডিসরাপ্টেড হয়ে যায়, এটা যদি হচ্ছে তোমার অ্যাবডোমিনটা ফেটে যায় বা অ্যাবডোমিনের ওয়ালে কোনো ধরনের প্রেশার পড়ে, সেক্ষেত্রে ইউটেরাইন রাপচার হওয়ার চান্স থাকে। এছাড়াও যদি কোনো মিসম্যানেজমেন্ট হয়, অক্সিটোসিনের মিসম্যানেজমেন্ট আমরা জানি, মিসোপ্রোস্টলের মিসম্যানেজমেন্ট হয়, ব্যথা উঠানোর জন্য আমরা অনেক ক্ষেত্রে দেখা যায় যে আনস্কিলড দায় বা হচ্ছে যারা আছেন প্র্যাকটিস করেন নোন না, তারা হয়তো বা স্যালাইন ইউজ করে থাকে। আমরা সচরাচর শুনি সবার মুখে যে স্যালাইন দিলেই হচ্ছে ডেলিভারি তাড়াতাড়ি হয়ে যাবে। সো আমরা যদি কনসিয়াসলি ড্রাগগুলো ইউজ না করি, সেক্ষেত্রে ইউটেরাইন কন্ট্রাকশন এক্সেসিভ হবে, ভিগোরাস হবে এবং এটা ইউটেরাইন রাপচারের রেজাল্ট নেবে এবং দিস ক্যান লিড টু ক্যাটাস্ট্রফিক প্রবলেমস উইথ মাদার অ্যান্ড বেবি। সেক্ষেত্রে আমরা কী কী সাইন সিমটমস দেখতে পাবো? উই ক্যান হ্যাভ ভ্যাজাইনাল ব্লিডিং, পেইন অ্যান্ড ফিটাল হার্ট রেট মে বি অ্যাবসেন্ট, absence of saturation, there will be huge bleeding. So এগুলো হচ্ছে আমাদের sign and symptoms of uterine rupture. Another reason of bleeding after in late pregnancy is vasa previa. আমরা সবাই মোটামুটি ভাসা প্রিভিয়া সম্পর্কে একটু জানি। তো ভাসা প্রিভিয়ার ক্ষেত্রে দেখা যায় যে একটু আমাদের সতর্ক থাকতে হয়। ইফ দেয়ার ইজ এনি কাইন্ড অফ কমপ্লিকেশন অ্যারাইজেস অর বাচ্চাটা যদি কোনোভাবে এখানে আম্বিলিকাল কর্ডের উপরে প্রেশার দিয়ে থাকে, তাহলে বাচ্চা কিন্তু ব্লাডের কোনো নিউট্রিশন সাপ্লাই বা হচ্ছে অক্সিজেন কোনো কিছুই পাবে না এবং এর কারণে ফিটাল হার্ট রেটও মিসিং হবে, মায়ের ব্লিডিং দেখা দিতে পারে এবং ইউটেরাস মনে করবে যে ওকে নাও উই ক্যান টার্মিনেট দ্য প্রেগনেন্সি। সো দিস ইজ এ কমপ্লিকেশন। এটা হচ্ছে ভেরি রেয়ার বাট ইটস নট আনএভয়েডেবল। ডিআইসি বা ডিসেমিনেটেড ইন্ট্রাভাস্কুলার কোয়াগুলেশন, এটা হচ্ছে অটো ইমিউনো ডিজিজ দ্যাট কজেস এক্সেসিভ ক্লটিং। আমাদের ভেইনের মধ্যে যখন ব্লাড ফ্লো থাকে, এই ফ্লোটা কিন্তু নর্মালি থাকার কথা, যদি কেটে যায় তখন আমাদের ব্লাডটা ক্লট হয়, বাট যখন কেটে যায় না তখন কিন্তু ভেইনের মধ্যে ব্লাড ক্লট হওয়ার কথা না। বাট অটো ইমিউনো ডিজিজের কারণে ভেইনের মধ্যে বা আর্টারির মধ্যে যখন ব্লাড ক্লটিং শুরু হয়, তখন কিন্তু নর্মাল যে ব্লাডের ফ্লোটা ছিল সেটা ইন্টারাপ্টেড হয়। এটাই হচ্ছে ডিআইসি। এই ধরনের কোয়াগুলেশন ডিসঅর্ডারের কারণেও বাচ্চা বা মায়ের বিভিন্ন ধরনের প্রবলেম বা কমপ্লিকেশন ডেভেলপ করতে পারে। ওকে, সো দিস ইজ দ্য এন্ড অফ টুডেজ সেকশন। If you have any question or query, you can ask. Ma'am, I have a question. What is molar pregnancy? মোলার প্রেগনেন্সি হচ্ছে ক্রোমোজোমাল অ্যাবনর্মালিটির কারণে যখন ইউটেরাসে অ্যাবনর্মাল সেল গ্রোথ হয়, বাট এটার সাইন সিমটমসগুলো প্রেগনেন্সির মতোই দেখা যায়। আমরা যখন প্রেগনেন্সি টেস্ট করব তখন আমরা দেখতে পাবো যে এটা প্রেগনেন্সি টেস্টে পজিটিভ আসছে, বাট যখন আমরা আলট্রাসোনোগ্রাম করব তখন আমরা বুঝতে পারবো যে আসলে এটা অ্যাবনর্মাল গ্রোথ অফ সেল। এটাকেই আমরা মোলার প্রেগনেন্সি বলছি। ম্যাম, মায়ের যদি মোলার প্রেগনেন্সি হয়, সেটা যদি অ্যাবর্শন হয়ে যায়, পরবর্তী যদি মা কনসেপ্ট করে, তো মার কোনো কি প্রবলেম হতে পারে? থ্যাংক ইউ ফর ইউর কোয়েশ্চেন।
মোলার প্রেগনেন্সি যদি কারো হয় দেয়ার ইজ এ রিস্ক যে এটা পরবর্তীতে মা আবারও হয়তো মোলার প্রেগনেন্সি কনসেপ্ট করতে পারে, বাট সেক্ষেত্রে আর একটু ফলো আপে থাকতে হবে যে কী ধরনের প্রেগনেন্সি চেক আপে থাকতে হবে, দেন উই ক্যান অ্যাভয়েড দ্য মোলার প্রেগনেন্সি। যদিও মোলার প্রেগনেন্সির নন কোনো কারণ নেই যে এই কারণেই মোলার প্রেগনেন্সি হবে, বাট তারপরেও যদি আমরা চেক আপে থাকি সেক্ষেত্রে এটাকে আমরা হয়তো অ্যাভয়েড করতে পারবো। ম্যাম, মিসড অ্যাবর্শন অ্যান্ড থেরাপিউটিক অ্যাবর্শনের মধ্যে পার্থক্য কী? মিসড অ্যাবর্শনটা হচ্ছে যখন আমরা মিস করে ফেলি বা মা আইডেন্টিফাই করতে পারে না যে আসলে বাচ্চাটা বেঁচে আছে নাকি আমরা বাচ্চাটাকে ক্যারি করছি কি না, দেয়ার ইজ নো ফিটাল হার্টবিট। বাট থেরাপিউটিক অ্যাবর্শনের পারপাসটাই আলাদা, এটা হচ্ছে একটা পারপাসিভ অ্যাবর্শন। যখন আমাদের মায়ের কোনো হেলথ রিস্ক থাকে তখন আমরা মানে কনসিয়াসলি যখন টার্মিনেট করি প্রেগনেন্সিকে তখন আমরা সেটাকে বলছি থেরাপিউটিক অ্যাবর্শন। সো আজকে আমরা যে টপিকটা নিয়ে আলোচনা করলাম সেটা মেইনলি ছিল ব্লিডিং ডিউরিং প্রেগনেন্সি, একদম প্রেগনেন্সির শুরু থেকে শেষ অবধি কী কী কারণে ব্লিডিং হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা আলোচনা করলাম। কী কী ধরনের সাইন সিমটমস দেখা যায় ব্লিডিং হলে এবং কী কী ধরনের কমপ্লিকেশন হতে পারে সেগুলোও আমরা জানতে পারলাম। এর মধ্যে আমরা প্রথমে দেখেছি যে আর্লি প্রেগনেন্সিতে ব্লিডিং হতে পারে, লেট প্রেগনেন্সিতে ব্লিডিং হতে পারে এবং এই প্রেগনেন্সির ব্লিডিংগুলোর বিভিন্ন ধরনের কারণ আছে, প্রত্যেকটার আলাদা আলাদা কারণ আছে। তো আর্লি প্রেগনেন্সিতে যে কারণে ব্লিডিংগুলো হয় তার মধ্যে প্রথমেই ছিল ইমপ্ল্যান্টেশন ব্লিডিং, দেন একটোপিক প্রেগনেন্সি, মোলার প্রেগনেন্সি এবং অ্যাবর্শন। এবং লেট প্রেগনেন্সিতে যে কারণে ব্লিডিং হয় তার মধ্যে অন্যতম প্রধান ছিল অ্যাব্রাপশিও প্লাসেন্টা, প্লাসেন্টা প্রিভিয়া, ভাসা প্রিভিয়া. So these are the most common reason for that reason we loses the baby or we loses the mother sometimes. Thank you for your concentration. If you have any more further question, you can always access me. You can drop your question to my room or you can ask anytime. Thank you everyone.